আসসালামু আলাইকুম, আমার নাম রাফি। আমি রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কনিক। এই ভিডিওটা মেনলি এইচএসসি 25 ব্যাচের জুনিয়রদের জন্য বানানো হচ্ছে। 24 ব্যাচের যদি কেউ থেকে থাকো, আমার মনে হয় স্কিপ করাই বেটার এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে কনিক ডিটেলস আলোচনা করা হবে। আর যেহেতু 24 ব্যাচের বর্তমানে পরীক্ষা চলতেছে, অনেক পরীক্ষা হয়ে গেছে, অনেকগুলো পরীক্ষা হওয়া বাকি আছে, বাট যেহেতু ডিটেলসে আলোচনা করা হবে, তাই হ্যাঁ, অনেকেই থাকতে পারে যার কনিক একদমই পড়া হয়নি, 24 ব্যাচে থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। বাট এই লাস্ট মোমেন্টে আমার মনে হয় না যে যেই চ্যাপ্টার কখনো ধরা হয়নি সেই চ্যাপ্টারটা ধরা উচিত। কারণ আমি যদি আমার বুয়েটের প্রিলির গল্পটা বলি, তাহলে আমি বুয়েট প্রিলিতে 55টা কাছাকাছি দাগাইছিলাম, শিওর মনে নেই, 55টার মধ্যে দাগাইছিলাম আমি। এর মধ্যে আমার মনে আছে আমি 46 থেকে 47টা আমি ক্যালকুলেশন করে দাগাইছিলাম। জাস্ট 100টার মধ্যে 46 থেকে 47টা আমি বুয়েট প্রিলিতে ক্যালকুলেশন করে দাগাইছি। বাকিগুলা যেগুলো এর 55 থেকে বাকি যেগুলো আছে সেগুলো আমি মনে করি 20% আর 30%, কোনো 50 থেকে ম্যাক্সিমাম 60% ক্যালকুলেশন করে অপশনগুলোর দিকে তাকায় মনে হয়েছে যে মানে এই প্রসেসে আগাইলে আমার এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে যেগুলো তার মধ্যে কিছু কিছু আর কি এরকম করা মনে হয়েছে, আমি ওগুলো দাগাই দিছি। হ্যাঁ, এর মধ্যে আমি টোটাল 46 থেকে 47টা আমি হিসাব করে দাগাইছিলাম। তো বলাই যায় যে আমার এরকম অনেকগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্ট মিলাই এমন অনেকগুলো চ্যাপ্টার পার হয়ে গেছে যেগুলা চ্যাপ্টার থেকে আমি একটা এমসিকিউ তাকাইনি, তাও তো টিকছি। তো এই শুধুমাত্র কনিক না করলে না আমার কিছু যায় আসবে না। যদি কখনো না করে থাকো তাহলে আমার সাজেশন থাকবে, দরকার নেই, কনিক একটা হিউজ একটা চ্যাপ্টার। সেকেন্ড পেপারে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ফার্স্ট পেপারে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন, ওরকম সেকেন্ড পেপারে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কনিক অ্যান্ড হিউজ একটা চ্যাপ্টার। তো এই আর 26 ব্যাচে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, ইউ আর মোস্ট ওয়েলকাম, কারণ আমরা আমাদের সময় 22 ব্যাচের ভাইদের সাথে কোর্স কিনে ক্লাস করছি। সো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আজকে ভিডিওর আমরা বেসিক্যালি আজকে কনিক নিয়ে আলোচনা করব। কনিক প্রথমে আসি, তাহলে আমরা কনিকের প্রকারভেদ, কনিক কত প্রকার। যদিও সেকেন্ড পেপার বইয়ে কনিক দেওয়া আছে 3 প্রকার। কনিক অ্যাকচুয়ালি 3 প্রকার বলাই যায়: পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। কনিক 3 প্রকার: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এর বাইরে আরো আমরা আরো 2 প্রকার কনিকে আরো 2টা প্রকার বের করতে পারি। যেমন একটা হচ্ছে বৃত্ত আর আরেকটা হচ্ছে এক জোড়া সরলরেখা। কারণ এইগুলো আমরা কনিকের থিওরি থেকে আমরা বের করতে পারি। অ্যাকচুয়ালি কেতাব স্যার বলো বা যেগুলো স্যার সাধারণত বই লিখে ইন্টারমিডিয়েটের, তারা এই 2টা চ্যাপ্টারকে ফার্স্ট পেপারে দিছে আর এই 3টাকে সেকেন্ড পেপারে দিছে। আমিও এটা নিয়ে আমার সময় ভাবতাম যে কেন এরকম, মানে একসাথে দিলেই তো পারতো। পরে যে জিনিসটা আমি নিজে নিজে আবিষ্কার করলাম সেটা হচ্ছে, যদি এমনিতেই কনিক একটা বিবিসি সাইজের চ্যাপ্টার, পুরো কনিক একটা বিবিসি সাইজের চ্যাপ্টার, অ্যান্ড সরলরেখা নিজেই একটা বিবিসি সাইজের চ্যাপ্টার, বৃত্ত মোটামুটি বড় চ্যাপ্টার। তো এই সবগুলো যদি একটা চ্যাপ্টারে দেয় তাহলে জিনিসটা অর্গানিক কেমিস্ট্রির মতো হয়ে যাবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যেরকম অর্গানিক কেমিস্ট্রি ছাড়া কিছু নেই, জোকস বাট কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ম্যাক্সিমাম পার্ট জুড়ে অর্গানিক কেমিস্ট্রি, ওরকম দেখা যেত যে ম্যাথ সেকেন্ড পেপারে পুরাটাই জুড়ে আমাদের কনিক থাকতেছে। যাই হোক, আমরা এইসব হাবিজাবি কথা বলে সমালোচনা করি। কনিক 3 প্রকার: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখন আমরা জানবো যে আমরা এই ভিডিওতে বেসিক্যালি ক্যারেক্টার বিল্ড আপ করবো। ক্যারেক্টার বিল্ড আপ বলতে পরাবৃত্ত আসলে কি, উপবৃত্ত দেখতে কেমন, কোত্থেকে আসে, কোথায় কাজে লাগে, অ্যান্ড অধিবৃত্ত, এই 3টা জিনিস সম্পর্কে আমরা বেসিক্যালি আলোচনা করব। তো পরাবৃত্ত আর উপবৃত্ত, অধিবৃত্ত এগুলা আসে কোথা থেকে আমরা আগে জানবো যে এইগুলা জিনিসগুলো দেখতে কেমন, অ্যান্ড রিয়েল লাইফে আমরা এই জিনিসগুলো কেমনে বানাইতে পারি। কনিক জিনিসটা আমরা কোনো থেকে আন্দাজ করতে পারি না, কনিক একই জিনিস। এখন আমরা কোনো আসলে দেখতে কিরকম, কোনো কি বার্থডে ক্যাপগুলো আছে না, বা ঝালমুড়ির ঠোঙা কিছুটা, পুরোপুরি না, টেবিল থাকে, যেহেতু মনে করো যে এই শেপের একটা জিনিস, হ্যাঁ হলো না অ্যাকচুয়ালি, হ্যাঁ এই শেপের,
জাস্ট ইমাজিন যে এই শেপের একটা জিনিস আছে অ্যান্ড আমরা এটাকে করে দিই। হ্যাঁ, এইখান থেকে আমরা একজোড়া সরলরেখা, বৃত্ত, এই কোণটা থেকে একজোড়া সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, পাঁচটাই আমরা বের করতে পারবো। এখন এইখান থেকে একজোড়া সরলরেখা কেমনে হয়? এই যে দেখো, এইটা একটা সরলরেখা না, এটা একটা সরলরেখা, দুইটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করছে, এই কোণকে এই দুইটা একজোড়া সরলরেখা, তাই না? হ্যাঁ, এই দুটা এইখান থেকে আমরা একজোড়া সরলরেখা পাচ্ছি। তারপর একটা কোণকের সবার নিচের অংশটা যদি এই এবড়ো না হয় জন্মের ঠোঙার মতো, তাহলে সবার নিচের এই অংশটা যদি তুমি ত্রিমাত্রিক কল্পনা করো, সবার নিচের অংশটা যদি মনে করো উঠে ধরলাম, বার্থডে ক্যাপগুলা নিচ থেকে দেখলাম, ওটা বৃত্তাকার শেপ না? এইটাকে নিচ থেকে যদি তুমি দেখো, তাহলে আমরা একটা বৃত্তাকার শেপ পাই, যেটা একটা বৃত্তাকার শেপ পাই। তো কোণ থেকে আমরা বৃত্ত পাচ্ছি। হ্যাঁ, সরলরেখা, বৃত্ত এই দুটা কোণ দেখেই বোঝা যাচ্ছে বাহ্যিকভাবে। তো আমরা এই দুটা তো পাচ্ছি, তাহলে আমরা উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত নির্ণয় করব। এখন এইটা হচ্ছে আমাদের আসল আলোচনার বস্তু। এখন দেখো, আমাদের এটা একটা কোণ, হ্যাঁ, এই কোণ থেকে এইটা একটা সরলরেখা, এইটার সমান্তরাল করে আমরা যদি এইখানে কাটে নিই, এই যে এই অংশটা যদি আমরা কাটে নিই, আই রিপিট, এইটার সমান্তরাল করে যদি আমরা এইটা সমান্তরাল করে যদি আমরা কোণটা কাটে নেই, তাহলে মনে করো যে এটা নাই, এটা আমরা কাটে নিলাম। তো ত্রিমাত্রিক কল্পনা করো, এটা সমান্তরাল করে আমরা যদি কাটে নিই, এখানে একটা শেপ হবে না, এখানে একটা শেপ হবে। মনে করো একটা আসল রিয়েল লাইফ একটা কোণ আছে এন্ড এইটার সমান্তরাল করে আমরা এইভাবে কাটে নিলাম, তাহলে এই কোণকের রাইট ভিউটা যদি আমরা দেখি, ডান দিক থেকে যদি আমরা কোণটা কল্পনা করি, দেখো এই কোণক এইটা এই সরলরেখা সমান্তরাল করে যে আমরা কোণটা কাটে নেই, তাহলে এখন আমরা সামনে থেকে তো আমরা এরকমই দেখতে পাবো, বাট আমরা যদি রাইট ভিউটা দেখি তাহলে এইরকম একটা জিনিস পাবো না? ডান পাশ থেকে যদি আমরা কোণটা দেখি কাটে ফেলার পর, তাহলে আমরা এইরকম একটা জিনিস পাবো না। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্ত বা প্যারাবোলা, বুঝছো? আমরা কোনো কোণকে একটা সরলরেখা সমান্তরাল করে যদি কাটে নেই, তাহলে ওটা রাইট ভিউটা যদি আমরা দেখি, তাহলে আমরা একটা পরাবৃত্তের শেপের জিনিস পাবো। তাহলে পরাবৃত্ত পাওয়া গেল। পরাবৃত্ত আমরা যদি একটা সরলরেখার সমান্তরাল করে, দুইটা সরলরেখা পরাবৃত্তে, এই একটা তো দুইটা সরলরেখা যদি আমরা সমান্তরাল করে যদি একটা সমান্তরাল করে যদি পরাবৃত্ত কাটে ফেলি, তাহলে আমরা হচ্ছে যে ওটা রাইট ভিউটা যদি দেখি, তাহলে আমরা পরাবৃত্ত পাচ্ছি। এখন আমরা উপবৃত্ত আবিষ্কার করার চেষ্টা করি এই কোণক থেকে। উপবৃত্ত আমরা নিচের একটা কোণকের নিচের অংশটা তো বৃত্তাকার পাইলাম, বাট আমরা যদি এই যে মনে করো যে এই কোণকটা ভূমির উপরে বসায় রাখছো তুমি, যেহেতু এটা এবড়ো না, তো ভূমির নিচের অংশটা তো আমরা বৃত্তাকার পাইলাম, এন্ড ভূমির সমান্তরাল করে না কাটে, এই যে ভূমি এখন দেখো এইটাকে যদি আমরা ভূমি সমান্তরাল করে কাটি, তাও এইটাও যেহেতু বৃত্তাকার, এটাও কিন্তু আমরা নিচ থেকে দেখলে বৃত্তাকারই দেখবো, যদি সমান্তরাল করে যতবারই আমরা ভূমি সমান্তরাল করে কাটি। বাট ভূমির সমান্তরাল করে না কাটে আমরা যদি একটু অন্য অ্যাঙ্গেলে কাটে দিই, মনে করো অন্য অ্যাঙ্গেলে আমরা এই পার্টটা কাটে ফেলাইলাম, নাই এই যে একটা কোণক, হ্যাঁ, এইভাবে করে আমরা কোণকটা কাটে দিলাম, তাহলে যদি মনে করো নিচের জিনিসটা না থাকে, এখন যদি কোণকটা যদি নিচ থেকে দেখো, কাটে ফেলার পর কোণকটা যদি তুমি নিচ থেকে দেখো, তাহলে এইরকম একটা শেপের কিছু একটা পাবো না? আমরা অবশ্যই পাবো। আমরা কোণকটা যদি আমরা এরকম করে কাটি, একদম সমানভাবে যদি কাটি, তাহলে তো নিচ থেকে আমরা এই নর্মালি এখানে বৃত্তাকার পাচ্ছিলাম, এখানে আমরা বৃত্তাকারই পাবো। বাট যদি এরকম করে কাটি, তাহলে আমরা একটা উপবৃত্তাকার শেপ পাচ্ছি, তাই না? এইরকম করে আমরা কোণক থেকে আমরা উপবৃত্ত আনতে পারি, একটা এই যে এই টাইপের একটা উপবৃত্তাকার শেপ পাবো যদি আমরা কোণকটাকে এরকম বৃত্তের মতো করে ভূমি সমান্তরালে যদি না কাটে, যদি অন্যভাবে কাটি, তাহলে আমরা একটা উপবৃত্তাকার শেপ পাবো। এন্ড এরপরে আসে অধিবৃত্ত। অধিবৃত্ত বের করার জন্য আমাদের একটা কোণক দিয়ে কাজ হবে না, এখন দুইটা কোণক লাগবে। দুইটা কোণক বলতে এই যে একটা কোণক মনে করো ভূমির উপর রাখা আছে, হ্যাঁ, এন্ড আর একটা কোণক এই কোণকের উপর রাখা আছে। একটা কোণক ভূমির উপরে, একটা কোণক এই কোণকটার উপরে রাখা আছে। এখন মনে করো আমরা যদি একদম সমানভাবে দুইটা কোণক থেকে কাটে নিই, মনে করো যে কোপ দিয়ে দিলাম, হ্যাঁ,
এই কোণটা থেকে আমরা যতটুকু পার্ট বা যতটুকু ক্ষেত্রফল বিশিষ্ট পার্ট কাটে ফেলছি, এই সমানভাবে এইখান থেকে ততটুকু পার্ট যদি আমরা কাটে ফেলি, মনে করো এই পার্টটা আলাদা হয়ে গেছে, এই যে এই পার্টটা আলাদা হয়ে গেছে, তাহলে এখন যদি এইটা রাইট, এখন দেখো তাহলে সামনে থেকে দেখলে আমরা কি দেখতে পাবো, এখন এখানে যা দেখা যাচ্ছে আমরা সামনে থেকে দেখলে এইরকমই দেখতে পাবো, কিন্তু আমরা যদি এইটার এই অবজেক্টের যদি রাইট ভিউ দেখি, ডান পাশ থেকে যদি আমরা এটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এইখানে এরকম এরকম একটা জিনিস পাবো না। এই যে এইটার জন্য আমরা ডান পাশে এরকম একটা জিনিস, ডান পাশ থেকে দেখলে, রাইট ভিউ থেকে দেখলে এইভাবে, এন্ড এইখান থেকে দেখলাম এই পার্টটা আমরা ডান পাশ থেকে দেখলে এরকম একটা শেপ পাবো না, এরকম। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অধিবৃত্ত, বুঝলা? এইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, এই দুইটা মিলাই আমাদের অধিবৃত্ত। আমি বলতে পারবো আমাদের পরাবৃত্ত তো এরকম ছিল, তাহলে দুইটা পরাবৃত্ত একসাথে করে দিলে তো আমরা অধিবৃত্ত পাই যাই না, অ্যাকচুয়ালি দ্যাটস নট লাইক দ্যাট। আমরা দুইটা পরাবৃত্ত এক জায়গায় করলে অধিবৃত্ত পাবো না। কেন পাবো না, এটা কেন পাবো না, এটা পাচ্ছি না, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমরা আপাতত পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত দেখতে কিরকম হয় বা কোন থেকে আমরা এগুলাকে কিভাবে আনতে পারি সেইগুলা দেখলাম। এখন আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত এই তিনটা জিনিস সমীকরণে আকারে দেবো, কারণ আমাদের তো পরীক্ষাতে এগুলা কোনো কিছু ছবি আঁকলে হবে না, আমাদের সমীকরণ থেকে ম্যাথ সলভ করতে হবে। আমরা জাস্ট জিনিসটা দেখলাম যে অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখতে কিরকম হয়। তো কণিকের সাধারণ সমীকরণ মানে এই এখন যেটা বুঝাবো, কণিক এই সমীকরণটা কণিক, যে কোনো কণিক তো সরলরেখা, বৃত্ত, একজোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটার ক্ষেত্রেই আমাদের এই সমীকরণটা ইউজ করা যাবে। সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0. ax square plus by square plus 2hx plus 2gx plus 2fy plus c is equal to 0. এই সমীকরণটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ, এক জেনারেল ইকুয়েশন। এই সমীকরণটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনো কণিকে ইউজ করা যাবে। তো অবশ্যই শর্ত আছে, বিভিন্ন কণিকে, বিভিন্ন রকম কণিকে ইউজের জন্য বিভিন্ন রকম শর্ত আছে। তো আমরা এখন এই শর্তগুলোর সাপেক্ষে, কোন শর্তের সাপেক্ষে আমাদের কোন পরাবৃত্তের উপর এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো, এখন আমরা সেটা দেখবো। যেহেতু এটা এখানে এটা বৃত্তের ক্লাস না, আশা করি, আর যেহেতু বৃত্ত ফার্স্ট পেপারে আশা করি তবে 25 ব্যাচ বৃত্ত করা অলরেডি হয়ে গেছে এস। তো বৃত্তর বেসিক থিওরি এই ভিডিওতে বলতেছি না, যখন বৃত্তের জন্য ডেডিকেটেড ভিডিও বানাবো তখন বৃত্তের জন্য বৃত্তের একদম বৃত্তের বিস্তারিত আলোচনা হবে। তো আশা করতেছি যে তোমরা বৃত্ত করে আসছো, আর যদি না করে থাকো একটু কষ্ট হবে, তাও বুঝে যাবা। হ্যাঁ, বৃত্ত আমাদের সাধারণত x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এইখান থেকে তুমি এই যে এইটা আর এইটার মধ্যে যদি তুমি তুলনা করো, তাহলে কি পার্থক্য দেখতে পাচ্ছ? বৃত্তের আমাদের সহগ বৃত্তে আমাদের x স্কয়ারের সহগ এন্ড y স্কয়ারের সহগ আমাদের সমান হতে হয়, বুঝছো? নাহলে সেটা কখনোই বৃত্ত না। বৃত্তে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান হতে হবে, এবং বৃত্তে x y যুক্ত কোনো পদ থাকবে না, বৃত্তে x y যুক্ত কোনো পদই থাকবে না। তো আমরা এটার মধ্যে তুলনা করে আমরা আপাতত এইটা অবজার্ভ করতে পারতেছি। দেখো এখানে x এর সহগ a, এখানে y এর সহগ b, এন্ড বৃত্তের শর্ত অনুযায়ী x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ সমান হতে হবে। তার মানে এইটা যদি বৃত্ত হইতে হয়, তাহলে a সমান সমান b লিখতে হবে, কারণ x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান হতে হবে, এবং xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। এখানে তো x যুক্ত পদ আছে, তাহলে এটা কেমন বৃত্ত হবে? বলতে পারো যে xy এর মান 0 বসাই দেব, xy এর মান তো আমরা 0 বসাতে পারবো না, এগুলো তো চলো কিন্তু আমরা দেখো এখানে যদি h এর মান 0 বসাই, h xy এর সাথে গুণ আকারে আছে, h এর মান যদি 0 বসাই তাহলে xy হচ্ছে যে চলে যাচ্ছে। তো আমরা যদি h এর মান যদি 0 বসাই তাহলে xy এর থাকতেছে না। তো তার মানে কি বুঝলাম আমরা? h এর মান হতে হবে 0। যদি a সমান সমান b এবং h এর মান এখানে a সমান সমান b এবং h এর মান যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বৃত্ত বলতে পারবো,
বুঝছো? এইচ এর মান 0 হইতে হবে এবং এই সমান সমান বি হইতে হবে এবং এবং এই যে আমাদের এখানে আর আছে না, এই আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা আমাদের হয় 0 বা 0 হচ্ছে বড় হইতে হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে একটা কেন্দ্র থেকে, সরি বৃত্ত যেহেতু হয় নাই, কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতে আমাদের দূরত্বটা, তো ব্যাসার্ধ তো কোনো নেগেটিভ হবে না, তাহলে তো ওই বৃত্ত এক্সিস্টই করে না। 0 হইতে হবে, 0 যদি হয়, এই যে এটা হচ্ছে বিন্দুবৃত্ত, ব্যাসার্ধ মান যদি 0 হয়, আর এর মান যদি 0 হয়, তাহলে সেটা বিন্দুবৃত্ত। মিনিমাম বিন্দুবৃত্ত হতেই হবে, বিন্দুবৃত্ত মানে আর এর মান 0 হইতে হবে, তাহলে বিন্দুবৃত্ত হবে, আর এর মান তো নেগেটিভ হওয়া পসিবল না। তো এই তিনটা শর্তের সাপেক্ষে আমাদের এই কনিকের জেনারেল ইকুয়েশনটা আমাদের বৃত্ত হইতে পারে। তো যদি এই ভিডিওর মেইন টপিক বৃত্ত না, তাই আমরা বৃত্ত নিয়ে কথা আর না আগাই। এখন আমরা চলে যাব পরাবৃত্তের ক্ষেত্রে। ওয়েট এ সেকেন্ড, সরলরেখা তো মিস গেছে, সরলরেখা তো বলা হয়। হ্যাঁ, এখানে আমরা কয়টা ইয়া দেখতে পাচ্ছি, এ একটা মানে ভেরিয়েবল বাদ দিয়ে কতগুলো পদ দেখতে পাচ্ছি। এ একটা, বি দুইটা, এইচ তিনটা, জি চারটা, এফ পাঁচটা, সি ছয়টা, আর বাকিটা এক্স ওয়াই তো চলক। তো আমরা যদি একজোড়া সরলরেখার ক্ষেত্রে জি এফ সি এ এইচ বি এইচ, এটা মুখস্থ রাখতে হবে। বিভিন্নভাবে জিনিসটা মনে রাখে, আমিও মুখস্থ রাখিনি, আমি মনে রাখছিলাম, ওইভাবেই লিখলাম। কিন্তু যদি কোনো শর্টকাট বা যদি কোনো এরকম টেকনিক বের করতে না পারো বা কারোর কাছে জানতে না পারো, কারণ হ্যাঁ আমি কিভাবে মনে রাখছি ওটা আমি তোমাদের বলি, তুমি এটা নাও খাইতে পারো, মানে আমার কাছে যেটা শর্টকাট মনে হয়েছে ওটা তোমার কাছে শর্টকাট মনে নাও হইতে পারে, বা তোমার কাছে সেটা বাকওয়াস জিনিস লাগতে পারে। তো এই তুমি নিজে জিনিসটা অবজার্ভ করে জাস্ট জিনিসটা তাকাও, তুমি যেইভাবে মনে রাখতে পারো, তুমি তোমার এক্স এর নাম দিয়ে ওইগুলা এইভাবে করে মনে রাখতে পারো, হোয়াটএভার তোমার যেভাবে মনে হয়, সেটা বড় কথা না। তো দেখো একজোড়া সরলরেখার ক্ষেত্রে এটা অবশ্যই লিখে রাখি, একজোড়া একটু আগে আমরা বৃত্তের জন্য দেখাইছি, এখন আমরা একজোড়া সরলরেখা দেখবো, তারপরে আমরা মেইন টপিক পরাবৃত্ত, উপবৃত্ত, অতিবৃত্ততে যাব। একজোড়া সরলরেখার ক্ষেত্রে আমাদের এই নির্ণায়কের মানটা হবে 0। একজোড়া সরলরেখার ক্ষেত্রে যদি আমাদের নির্ণায়কের মানটা 0 হয়, তবেই আমরা এইটাকে এই একজোড়া সরলরেখার জায়গায় এই জেনারেল ইকুয়েশনটাকে আমরা রিপ্লেস করতে পারি। বুঝছো? এই নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে এইটাকে আমরা একজোড়া সরলরেখা রূপে বলতে পারবো। একটু আগে যেরকম বৃত্তের 3টা শর্ত দেখালাম, এই 3টা শর্ত যদি পূরণ করে, তাহলে এইটা হচ্ছে যে এই জেনারেল ইকুয়েশনটা বৃত্ত হবে। এরকম আমাদের একজোড়া সরলরেখা যদি হইতে হয়, তাহলে আমাদের এই নির্ণায়কের মান 0 হইতে হবে। এখন আমরা যাব পরাবৃত্তের ক্ষেত্রে। পরাবৃত্ত, বুঝছো? হ্যাঁ, পরাবৃত্ত আমরা একজোড়া সরলরেখার ক্ষেত্রে যে নির্ণায়কটা দেখাইলাম, ওই নির্ণায়কটার মান আমাদের 0 হইতো না। এইখানে পরাবৃত্তের ক্ষেত্রে ওইটার মান 0 হওয়া যাবে না, প্রথম শর্ত। ওইটা 0 হইলে তো একজোড়া সরলরেখাই হচ্ছিল। যদি 0 হয়, তাহলে যে এটা পরাবৃত্ত হয় না, তাহলে যেটা একজোড়া সরলরেখাই হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। এই জন্য আমাদের পরাবৃত্তের প্রথম শর্ত হচ্ছে ওটার মান, নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। সেকেন্ড শর্ত হচ্ছে এইচ স্কোয়ার সমান সমান ab হতে হবে, মানে এইচ স্কোয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। এইচ কোথায়? এই যে এক্স ওয়াই যে সহগ এইচ স্কোয়ার সমান সমান a এবং b এর গুণফল। এইচ স্কোয়ারের মান a এবং b এর গুণফল যদি সমান হয়, এইচ স্কোয়ারের মান এবং a এবং b এর মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগের গুণফল যদি এক্স ওয়াই এর সহগ সমান হয়, না সরি এক্স ওয়াই সহগের বর্গের সমান হয়, তাহলে আমরা এইটাকে জেনারেল ইকুয়েশনটাকে আমরা পরাবৃত্ত বলতে পারবো। বুঝতে পারছো? পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু ab, এই শর্তটা পূরণ করতেই হবে শর্তটা। সো এগুলা মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলো এমসিকিউর জন্য হাইলি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে যে কি বলে, একটা ইকুয়েশন দিয়ে দিবে এন্ড অপশনে বলবে যে এটা কোন কনিক, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অতিবৃত্ত, এন্ড তখন তোমাকে জাস্ট এই জিনিসগুলো ক্রস চেক করে নিতে হবে। লাইক
যেই তোমার কাছে সমীকরণটা চাইলো তুমি ওইটা এইচ স্কোয়ারের মান বের করবা, এইচ এর মান বের করবা, মানে হিসাবে তো দেওয়াই থাকবে, মানে এই বিভিন্ন রকম শর্তগুলা তুমি চেক করে দেখবা যেটার সাথে মিলতেছে তোমার কনিক এই কনিকটা জেনারেল ইকুয়েশনটা ওই কনিককে রিপ্লেস করতে পারবে। বুঝছো? পরাবৃত্ত গেল, এবার আমরা আসবো উপবৃত্ততে। উপবৃত্ত এই জেনারেল ইকুয়েশনটা উপবৃত্ত কখন হবে সেটার শর্ত হচ্ছে, প্রথম কথা আবার পরাবৃত্তের মতো নির্ণায়কের মানটা শূন্য হওয়া যাবে না। শূন্য হলে কি হবে? শূন্য হলে বেরোতে এক জোড়া সরল রেখাতে চলে যাবে, তাহলে তো উপবৃত্ত থাকে না, শূন্য হওয়া যাবে না। সেই নির্ণায়কের মানটা বিবিসি সিরিজের যে নির্ণায়কটা দেখালাম সেটার মান 0 হওয়া যাবে না। অ্যান্ড সেকেন্ড শর্ত হচ্ছে আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি এই মানটা নেগেটিভ হতে হবে, মানে শূন্যর চেয়ে ছোট হতে হবে। পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এইচ স্কোয়ার সমান সমান এবি ছিল, মানে এইচ স্কোয়ার মাইনাস এবি এর অন্তরটা 0 ছিল, আর এখন আমাদের এইচ স্কোয়ার মাইনাস এবি এর অন্তরটা শূন্যর চেয়ে ছোট, মানে নেগেটিভ হতে হবে। আমাদের জেনারেল ইকুয়েশনের এইচ স্কোয়ার মাইনাস এবির মান যদি নেগেটিভ হয়, -2 -5 -7 ইত্যাদি, তাহলে আমরা এইটাকে উপবৃত্ত বলতে পারি। বুঝতে পারছো? তাহলে আমরা উপবৃত্ত বলতে পারি যদি আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বির মানটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা এই হিসেবে একটা জিনিস পাবো। এইটাই অ্যাকচুয়ালি আমাদের উপবৃত্ত। হ্যাঁ, এর আরো অনেক উপবৃত্তের আরো অনেক ইকুয়েশন আছে, বিভিন্ন শর্তে বিভিন্ন ইকুয়েশন, সেগুলো আমরা উপবৃত্ত নিয়ে যখন ডিটেলসে আলোচনা শুরু করবো তখন আমরা ওগুলো বলবো। আপাতত জাস্ট জিনিসটা রাখো, কারণ এটা এমসিকিউর জন্য হাইলি ইম্পর্টেন্ট। মনে করো একটা এমসিকিউ এটা এক্সাম্পলটা পরে দেখায়, আগে অধিবৃত্তটা দেখায়। এখন দেখো এই জেনারেল ইকুয়েশনটা অধিবৃত্তে অ্যাপ্লাই হওয়ার জন্য কি কি শর্ত থাকবে। এই জেনারেল ইকুয়েশনটা আমরা অধিবৃত্তে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আবার এই আমাদের আগের মতোই এই নির্ণায়কের মানটা আমাদের শূন্য হওয়া যাবে না। শূন্য হলে কি হবে? নির্ণায়কের মানটা শূন্য হলে তো একজোড়া সরলরেখা হয়ে যাবে ঘুরে ফিরে। অ্যান্ড আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি এইটার মান শূন্যের চেয়ে বড় হইতে হবে, মানে ধনাত্মক হইতে হবে। এটার এইচ স্কোয়ার মাইনাস এ বি এটার মান যদি ধনাত্মক হয়, তাহলে আমাদের কি বলে এই ইকুয়েশনটাকে আমরা, মানে যে ইকুয়েশনে এইচ স্কোয়ার মাইনাস এ বির অন্তর, এইচ স্কোয়ার আর এ বির অন্তরটা শূন্যের চেয়ে বড় বা ধনাত্মক কিছু হবে, 1 2 3 4 5 6 ব্লা 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 ব্লা, সেইটাকে আমরা সাধারণত অধিবৃত্ত বলতে পারবো। এইবার এটা যেটা মিশে দিলাম, এটা আবার এটা কিন্তু মনে রাখতে হবে এইচ স্কোয়ার মাইনাস এ বি শূন্যের চেয়ে বড় হইতে হবে অধিবৃত্তের ক্ষেত্রে। তো এমসিকিউ বেসিক্যালি কিরকম আসবে দেখাই দিই একটা, 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9xy প্লাস 18x প্লাস 19y প্লাস 17। সাপোজ এরকম এই আমাদের কনিকের ইকুয়েশনটা কোশ্চেনে দেওয়া আছে, এন্ড বলে দিছে এইটা আমাদের কি, এটা কি বৃত্ত নাকি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এখন এটা কোন ধরনের কনিক, যদি কোশ্চেন চায় যে এটা এই ইকুয়েশনটা আমাদের আমাদের কনিকের জেনারেল ইকুয়েশনটা কোন ধরনের কনিক, তো সবার আগে আমরা কোথায় হাত দিব? এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মানটা কত। ওয়েট 1 সেকেন্ড, সবার আগে আমরা চেক দিব এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান কিনা। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয়, তাহলে সেটা বৃত্তের দিকে যাবে। বাট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান না হয়, তাহলে আমরা চেক দিব এইচ স্কোয়ার মাইনাস এ বির মানটা কত। এখানে এইচ এর মান কত? এক্স ওয়াই এর সহগ যেটা, সেটাই এইচ এর, সেটা আমাদের এইচ এর মান না, সেটা আমাদের 2h এর মান। সো এইচ এক্স ওয়াই এর যা সহগ থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা এইচ এর মান পাবো। তো এখানে এইচ এর মান কত? 9/2। এইচ ইজ ইকুয়াল টু কত? 9/2। এন্ড এক্স স্কোয়ারের সবটা a, তার মানে আমাদের এর মান কত? a সমান সমান আমাদের 2, এন্ড y স্কয়ার সহগ b, মানে b সমান সমান 5। এখন আমরা কি করব? h স্কয়ার মাইনাস a b এর মানটা বের করব। h স্কয়ার মাইনাস a b সমান h কত? 9/2 মানে কত? 81/4 মাইনাস 2 × 5 মানে 10,
81/4 মাইনাস 10, এটার মান কত? আমাদের 41/4, তার মানে শূন্য চেয়ে বড় হলো আমাদের x স্কয়ার মাইনাস ab, এই মানটা শূন্য চেয়ে বড় হলো। এন্ড কি বলে পরাবৃত্তর ক্ষেত্রে আমাদের x স্কয়ার মাইনাস ab এর মান শূন্য হইতে হইতো, শূন্য তো না, 41/4, তো এটা আমাদের পরাবৃত্ত হবে না। উপবৃত্তের ক্ষেত্রে এটার মান আমাদের নেগেটিভ হইতে, সরি এই উপবৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে আমাদের x স্কয়ার মাইনাস ab ঋণাত্মক হইতো, তো এটা তো আমাদের ধনাত্মক হয়েছে, সো উপবৃত্ত হবে না। অধিবৃত্তের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে x স্কয়ার মাইনাস ab এই মানটা ধনাত্মক হবে, শূন্য চেয়ে বড় হবে, এটাও শূন্য চেয়ে বড়, সো এটা आंसर অধিবৃত্ত। এন্ড এটা খুবই কমন অ্যাডমিশন টেস্টগুলোতে, মানে কমন টাইপের একটা এমসিকিউ। সো কোনটার শর্ত কি সেইগুলা একদম মুখস্থ রাখা লাগবে, বুঝতে পারছো? খুবই 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 ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। এইচএসসি তো কম আসে, কিন্তু অ্যাডমিশনে আসবেই, শিওর থাকো আসবেই, কোথাও না কোথাও তো পাওয়াই, এত জায়গায় পরীক্ষা দিবা, কোথাও না কোথাও জিনিসটা তো পাওয়াই। যদিও আশা করি এখন সব জিএসটির আন্ডারে চলে আসবে, তাহলে পোলাপানদের কষ্ট কম হবে, আমাদেরও পেইন কম হচ্ছে, হয়েছে শুধুমাত্র রুটে পরীক্ষা দিতে আসা লাগছে আমাকে সিজিরেটে পরীক্ষার জন্য, সুবিধাই হবে। তো দেখো আমরা এতক্ষণ প্রথমে আমরা জিনিসটা পরে কোনো থেকে কেমনে আসে সেটা বের করলাম, তারপর ইকুয়েশন থেকে আমরা জিনিসটা কেমনে পাই সেটা বের করলাম। এখন আমরা দেখব যে আমরা কনিক জিনিসটাকে ফিগার থেকে আমরা, মানে অ্যাকচুয়ালি এর ফিগারটা আসছে কোথা থেকে, কনিক এর ফিগারটা কোথা থেকে আসছে। মনে করো যে একটা সরলরেখা lx + my + n, হ্যাঁ এটা একটা সরলরেখার সমীকরণ, এন্ড এটা আমাদের একটা সরলরেখা, এন্ড এখানে একটা স্থির বিন্দু s দেওয়া আছে, আলফা কমা বিটা, স্থির বিন্দু s, হ্যাঁ স্থির বিন্দু, এটা নড়বে না, এন্ড এটা একটা সরলরেখা, হ্যাঁ সরলরেখা, এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এন্ড মনে করো এখানে অসংখ্য বিন্দু আছে, স্থির বিন্দু, এটা এগুলো স্থির বিন্দু না, অসংখ্য বিন্দু আছে আমাদের, মনে করে যে p সমান সমান সরি p x, y, হ্যাঁ এরকম অনেক বিন্দু আছে, অনেক অনেক বিন্দু আছে। সাপোজ মনে করো এরকম, কিন্তু স্থির বিন্দু একটাই, আর বাকি একটা স্থির বিন্দু না, হ্যাঁ এগুলো মনে করো চলনশীল বিন্দু, এটা একটাই আমাদের স্থির বিন্দু। তো আমাদের কনিকের আমাদের শর্তটা, কনিকের আমাদের অ্যাকচুয়ালি বেসটা কোথায়, আমাদের কনিকের উপরস্থ উপরে, কনিকের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর, এই যে প্রত্যেকটা বিন্দুর, এই বিন্দু হতে এই স্থির বিন্দুর দূরত্ব এবং এই সরলরেখার উপর লম্ব দূরত্বের অনুপাতটা আমাদের ধ্রুবক হবে। বুঝছো? বুঝো নাই? আই রিপিট, আমি আবার বোঝাচ্ছি। মনে করো যে আমাদের পি একটা বিন্দু, পি একটা বিন্দু, এখানে মনে করো এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, এখানে সি একটা বিন্দু। এখন তোমার প্রশ্ন হতে পারে যে পি এ বি সি এই চারটা বিন্দু মিলে কি একটা কনিক গঠন করা সম্ভব কিনা, আমরা এটা চেক করব। চেক করে আমরা জানতে পারবো যে পি এ বি সি দিয়ে, বা আরো যদি কোনো বিন্দু নাও, তুমি এটাকে যদি ই নাও, হ্যাঁ পি এ বি সি ই, এগুলা এই পাঁচটা বিন্দু দিয়ে আমরা কোনো কনিক বানাতে পারবো কিনা সেটা এখন আমরা চেক করব। আমাদের একমাত্র ইয়েটা কি, ওইটা কি জানার যে যেই বিন্দুটা, এই বিন্দুগুলা দিয়ে যদি, দেখো এই পাঁচটা বিন্দু দিয়ে যদি আমরা কি বলে, বা এখানে একটা বিন্দু আছে ডি, ডি তো আমরা না ডি নিয়ে নিই, হ্যাঁ এইখানে পাঁচটা, এই ছয়টা বিন্দু আছে, এই ছয়টা বিন্দু যদি আমাদের কনিকের উপর অবস্থিত হয়, তাহলে ছয়টা বিন্দুর ক্ষেত্রেই, মানে ছয়টা বিন্দুর ক্ষেত্রেই আমাদের এই বিন্দু থেকে এই এস স্থির বিন্দুটার যে আমাদের দূরত্বটা, মধ্যবর্তী দূরত্ব, এবং এই বিন্দু থেকে আমাদের সরলরেখার লম্ব দূরত্বের অনুপাতটা, রেশিওটা আমাদের ধ্রুবক হবে। মানে পি থেকে এস এর দূরত্ব এবং পি থেকে কি বলে এই সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত, বি থেকে এস এর দূরত্ব, বি থেকে সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত, তারপর ই থেকে এস এর দূরত্ব এবং ই থেকে সরলরেখার দূরত্বের লম্ব দূরত্বের অনুপাত, সবগুলার অনুপাত সমান হবে, মানে ধ্রুবক হবে। বুঝছো? তো দেখো আমরা পি থেকে যদি এস এ আসি, এটা দূরত্ব এতটা, এবং পি থেকে কি বলে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব এতটা, এইটার রেশিও এবং এইটার রেশিও, এই যে
এই এই দূরত্ব এবং এই দূরত্বের রেশিও, দেখো এই দূরত্বের এবং এই দূরত্ব, এই দুটো দূরত্বের রেশিও যা হবে, এই দূরত্ব এবং এই দূরত্বের রেশিও যদি সমান হয় এবং এই দূরত্ব, এই যে মনে করো এই বিন্দু থেকে এই দূরত্ব, ই থেকে এস এর দূরত্ব এবং ই থেকে সরলরেখা লম্ব দূরত্ব, মানে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, এই দুটো আগের দুটো অনুপাতে যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই তিনটা বিন্দু দিয়ে আমরা কনিক, বা এই তিনটা বিন্দু একই কনিকের উপর অবস্থিত, বা এই তিনটা বিন্দু দিয়ে আমরা কনিক তৈরি করতে পারি। কারণ দেখো ডি তে দেখো এইটা হচ্ছে যে আমাদের কি বলে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত কখনোই এই অনুপাত, এই যে এইটার অনুপাত, এইটা অনুপাত আপাত দৃষ্টিতে কখনো সমান না। তার মানে ডি আমাদের এইটা যে কনিক, এই যে দেখো এটা যদি আমাদের এই তিনটা বিন্দু যদি কোনো কনিক গঠন করে, এই কনিকের উপরে ডি আমাদের উপস্থিত থাকতে পারবে না, কারণ আমাদের ডি এদের এই অনুপাত এবং এই বাহু দুইটার হচ্ছে যে ভাগফল বা অনুপাত আমাদের এই অনুপাতের সমান হচ্ছে না, আবার দৃষ্টিতে হচ্ছে না। যদি সমান না হয়, মানে যদি ধ্রুবক না হয়, মানে যেগুলা বিন্দু আমাদের বিন্দু থেকে আমাদের দুইটা দূরত্বের অনুপাতটা ধ্রুবক, এই শর্তটা পূরণ করবে, সেগুলা বিন্দুই আমাদের কি বলে কনিক গঠন করবে, সেগুলো বিন্দু একত্রিত হয় কনিক গঠন করবে। যাতে না মিললে সম্পর্ক হয় না, এরকম একটা কথা প্রচলিত আছে না? হ্যাঁ, ওরকম এদের এই বিন্দুগুলোর যদি জাত মিলে যায় বলতে এসপি বিন্দু থেকে এস এর উপর, বা বিন্দু থেকে এস এর দূরত্ব এবং বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব যদি দূরত্ব অনুপাত যদি সমান হয়, যেগুলো বিন্দু থেকে, শুধুমাত্র তারা মিলে কনিক গঠন করবে, বাকিরা এলিমিনেট হয়ে যাবে। বুঝতে পারছো? মনে করো এখানে আমাদের বিন্দু এই সেই কাঙ্ক্ষিত স্থির বিন্দু এক্স, এক্স ওয়াই না, আলফা বিটা নিয়ে এটাকে আমরা আলফা বিটা নিলে সুবিধা হবে, কারণ এক্স ওয়াই আমরা ওইখানে নিবই। এটা হচ্ছে আমাদের মনে করো স্থির বিন্দু, এটা হচ্ছে আমাদের সরলরেখা। হ্যাঁ, এইখানে মনে করো একটা বিন্দু নিচ্ছি পি এক্স ওয়াই। হ্যাঁ, পি থেকে আমরা এস এর দূরত্ব এবং পি থেকে আমাদের সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যা হবে, এই দূরত্ব মনে করো এখানে আরেকটা বিন্দু এস এর দূরত্ব এবং এ এম প্রাইমের দূরত্বের অনুপাত যদি এই অনুপাত আর এই অনুপাত যদি সমান হয়, তারপর এখানে আরেকটা কি, এখানে যদি নেই, এই যে দেখো এটা যদি নেই, থেকে এস এর দূরত্ব এবং থেকে আমাদের লম্ব দূরত্ব, এই যে এই অনুপাত আর এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যের অনুপাত যদি এই দুটো অনুপাতের মতো হয়, মনে করো আরেকটা যদি নেই, এখানে এস থেকে এফ, মনে করো এটা এফ, এস থেকে এফ এর দূরত্ব এবং এফ থেকে সরলরেখার উপরে লম্ব দূরত্ব আমাদের, দেখো এই দূরত্ব এবং এই দূরত্বের রেশিও যদি আগের তিনটা রেশিও সমান হয়, তাহলে আমরা এই বিন্দুগুলাকে যোগ করে একটা কনিক আঁকে ফেলতে পারি। আমি দেখো এই ফিগারটা একটু আগে আমরা দেখছি না, একটু আগে আমরা এই ফিগারটা নিয়ে এরকম ফিগার নিয়ে আলোচনা করছি না, যে আমরা যখন কি বলে এই একটা যে কোনো একটা সরলরেখা সমান্তরাল করে কাটে নেই, তখন আমরা সামনে থেকে জিনিসটা ভিউটা এরকম দেখি, বাট এই জিনিসটার এই কনেক্টরে যদি আমরা রাইট ভিউ দেখি, তাহলে এই টাইপের একটা শেপ পাবো আমরা। এই কনেক্টরকে ডান পাশ থেকে দেখলে এরকম একটা শেপ পাবো, তাই না? এই শেপটা আমাদের পরাবৃত্ত ছিল। দেখো এই শেপটা এইখানে এইটাকে যদি তুমি এটাকে যদি এইভাবে করে নাও, এন্ড একটু বড় সাইজের করে নাও, যদি স্মার্ট বোর্ড থাকতো ভালো মতন এরকম করে দেখানো, এরকম লাফালাফি করে নাটক করে দেখানো যেত। এটাকে যদি এরকম করে ঘুরায় নাও এন্ড একটু বড় করে নাও, তাহলে এই জিনিসটা আসলে এই জিনিসটা তৈরি হচ্ছে না, এটাও আমাদের পরাবৃত্ত তৈরি হচ্ছে। তো আমরা এরকম করে পরাবৃত্ত আমরা বের করতে পারি। শুধুমাত্র পরাবৃত্ত না, পরাবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটেই আমরা এরকম করে বের করতে পারবো। আমাদের হচ্ছে যে কনিক হওয়ার জন্য শর্তটা হচ্ছে আমাদের এই অনুপাতগুলা সকল বিন্দু, কনিকের উপস্থিত সকল বিন্দুর এই অনুপাতটা আমাদের ধ্রুবক হবে। বুঝছো? এন্ড এই যে দেখো, মনে করো যে এটা হচ্ছে আমাদের এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, এই অনুপাতটাই আমাদের ধ্রুবক হবে। এটা কত? এসপি, আর এটা কত? পিএম। এসপি বাই পিএম সমান সমান আমাদের এরকম এসপি, এই অনুপাতগুলো আমাদের ধ্রুবক হতে হবে। এসপি বাই পিএম এর যে মান হবে
এফ এস বাই এম প্রাইমের মান তাই হবে। এটা যদি এম ডাবল প্রাইম নেই তাহলে ই এস আর ই ডাবল প্রাইমের অনুপাতটাও আমাদের সেম হবে। এই সবগুলোর মান এই ধ্রুবক হবে, তাহলে আমরা এই বিন্দুগুলোকে নিয়ে একটা কনিক গঠন করতে পারি। বুঝছো, এই বিন্দুগুলোকে যোগ করে আমরা একটা কনিক গঠন করব। এন্ড এই ধ্রুবকটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। নাম তো শোনাই হোগা, উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, এই উৎকেন্দ্রিকতা বা এটাকে আমরা ই দিয়ে লিখি। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা এই ধ্রুবকটা আমাদের এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, এই দূরত্ব এই দূরত্বের অনুপাত, এই দূরত্ব এই দূরত্বের অনুপাত হবে একটা ধ্রুবক পদ। এন্ড এই ধ্রুবককে আমরা উৎকেন্দ্রিকতা বলি, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। এন্ড এই ই এর মানের উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে এইটা আমাদের এই কনিকটা আমাদের মানে যেই কনিকটা আমরা তৈরি করতেছি বা করব ভবিষ্যতে, সেই কনিকটা পরাবৃত্ত হবে না উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে, সেটা ই এর মানের উপর নির্ভর করবে। ই এর মানের উপরে আমরা ই এর মান দেখে আমরা বলতে পারবো যে কনিকটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এন্ড ই এর মান দেখে আমরা কিভাবে বলতে পারবো, ই এর বিভিন্ন মানের বিভিন্ন মানের ক্ষেত্রে ই এর মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের কনিকটা হচ্ছে পরাবৃত্ত। ই এর মান 1, ই অ্যাকচুয়ালি কি এসপি বাই পিএম টাই তো ই, তাই না? এসপি বাই পিএম টাই তো ই সমান ইটা যদি 1 হয়, ই এর মান যদি 1 হয় তাহলে আমাদের কি এসপি সমান সমান পিএম হয় না? এসপি সমান সমান পিএম। এই যে দেখো, এটা যদি এই যে এখানে যদি আমরা এসটা ধরে নেই, তার মানে কি পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান হবে, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান হবে। এখানে আরেকটা যদি বিন্দু নেই, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান হবে। এসপি সমান সমান পিএম পরাবৃত্তের ক্ষেত্রে, শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান সমান পিএম কেন হচ্ছে? কারণ পরাবৃত্তে আমাদের উৎকেন্দ্রিকতার মান 1। এন্ড উৎকেন্দ্রিকতার উপরেই আমরা নির্ভর করে আমরা বলতে পারবো যে অনেকটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। আর সেই উৎকেন্দ্রিক সেই মহামূল্যবান সব থেকে বেশি অ্যাটেনশন পাওয়া মাল ই বলে দিচ্ছে যে ই এর মান যদি 1 হয় তাহলে সেটা পরাবৃত্ত হবে। ই এর মান 1 হয়, ই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ই কথা থেকে আসছে, ই হচ্ছে এসপি বাই পিএম। ই এর মান যদি 1 হয় তাহলে এসপি বাই পিএম অনুপাতের মান 1, মানে এসপি সমান সমান পিএম। এই দূরত্ব আর এই দূরত্ব আমাদের সমান হবে পরাবৃত্তের ক্ষেত্রে। এন্ড উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান আমাদের 0 থেকে বড় হবে এবং 1 এর চেয়ে ছোট হবে। 0 থেকে আমাদের ই এর মান বড় হবে উপবৃত্তের ক্ষেত্রে এবং 1 এর চেয়ে ছোট হবে। তা পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 ছিল, এখন আমাদের কি বলে ফিক্স একটা ভ্যালু নাই। 0 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যা আমাদের ই এর মান হতে পারে, সেটা হাফ হবে, 1/√2 হবে, 1/3 হবে, 1/9, যে কোনোটা হতে পারে। কিন্তু 1 এর চেয়ে ছোট অবশ্যই হতে হবে, ই এর চেয়ে বড় অবশ্যই হতে হবে। তাহলে আমরা এই শেপের একটা কনিক পাবো। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত। বুঝতে পারছো? উপবৃত্তের ক্ষেত্রে আমরা এর মান কত হইতে হবে সেটা আমরা জানি না। এখন আমরা করব অধিবৃত্ত। বুঝছো? অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান অলওয়েজ 1 এর চেয়ে বড় হবে, মানে 2 3 4 5 6 যত দূর ইচ্ছা চাও, কিন্তু 1 এর চেয়ে বড় হইতে হবে। 1 এর চেয়ে যদি বড় না হয় তাহলে সেটা অধিবৃত্ত হবে না। বুঝছো? আমাদের দেখো উপবৃত্ত, সরি এটা পরে বলছি, আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেই কনিকটাকে আমরা অধিবৃত্ত বলবো। সরি, কোনো কনিকের ই এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে আমরা অধিবৃত্ত বলতে পারবো। বুঝছো? এন্ড এরপরে আসি বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা ই এর মান হচ্ছে 0। বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রিকতার মান, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান আমাদের 0। যদি উৎকেন্দ্রিকতায় যে এটার মান 0, মানে কি এসপি এর মান 0। বুঝছো? তো আমাদের কি বলে উৎকেন্দ্রিকতা যদি 0 হয় তাহলে সেটা বৃত্ত। উৎকেন্দ্রিকতা 0 হলে সেটা বৃত্ত এবং উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে বড় হলে সেটা অধিবৃত্ত। এখন তুমি কি বলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কল্পনা করো। মনে করো 0, এই যে উৎকেন্দ্রিকতা যদি 0 কোটায় হয় তাহলে সেটা বৃত্ত। বুঝছো? উৎকেন্দ্রিকতা যদি 0 হয় তাহলে আমাদের কনিকটা বৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি 0 থেকে 1, মানে 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট আর কি। উৎকেন্দ্রিকতা আমাদের যদি এই যে উৎকেন্দ্রিকতা যদি 0 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট হয়, মানে
শূন্য থেকে 0.99 পর্যন্ত। হ্যাঁ, আমাদের উৎকেন্দ্রিকতা যদি 0 হচ্ছে বড় এবং 1 হচ্ছে ছোট হয় তাহলে সেটা আমাদের হয় কি উপবৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি 1 হয় তাহলে সেটা পরাবৃত্ত। আর উৎকেন্দ্রিকতা যদি 1 হচ্ছে বড় হয়, ইনফিনিটি যতদূর ইচ্ছে যাও, তাহলে সেটা আমাদের অধিবৃত্ত। বুঝতে পারছো? উৎকেন্দ্রিকতা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কত হলে সেটা কোন কণিক। উৎকেন্দ্রিকতার মান যদি আমাদের 0 হয় তাহলে সেটা আমাদের বৃত্ত। উৎকেন্দ্রিকতার মান যদি 0 থেকে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট হয় 0.9999 পর্যন্ত, তাহলে আমাদের সেই কণিকটা উপবৃত্ত। আর উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, একদম কাটা মান, তাহলে আমাদের কণিকটা পরাবৃত্ত। এবং উৎকেন্দ্রিকতার মান যদি 1 বড় হয় 2 3 4 5 6 ব্লা 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 ব্লা, তাহলে সেটা আমাদের অধিবৃত্ত। তাহলে সেটাকে আমরা অধিবৃত্ত বলতে পারি। বুঝতে পারছো? বৃত্ত সাধারণত কি বৃত্তাকার হয়, আর উপবৃত্ত আমাদের সেটা এরকম হবে। মানে আমাদের উৎকেন্দ্রিকতা অ্যাকচুয়ালি কি, উৎকেন্দ্রিকতা হচ্ছে ছড়ায় যাওয়াকে করে রিপ্রেজেন্ট করতেছে। বুঝছো? মানে কোনো একটা শেপ, কোনো একটা কণিক বা যাই বলো, সেটাকে ছড়ায় যাওয়ার প্রবণতাটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলতেছি। এই যে বৃত্তের উৎকেন্দ্রিকতা মান 0। হ্যাঁ, বাট উৎকেন্দ্রিকতা মান যখন 0 থেকে একটু বাড়ে তখন তার ছড়ায় যাওয়ার প্রবণতা বাড়ে যায়। তো এই বৃত্তটাকে যদি আমরা এইভাবে চাপ দেই তাহলে এরকম একটা জিনিস হয় না? এই বৃত্তটাকে যদি আমরা চাপ দেই তাহলে এরকম একটা জিনিস হবে। এইখানে আমাদের উৎকেন্দ্রিকতার মান 0 হচ্ছে বড়, উৎকেন্দ্রিকতার মানও বাড়ছে, আমাদের কি বলে শেপটা ছড়ায় গেছে। বুঝছো? তো এখন দেখো, এই যে এটাই কিন্তু আমাদের বৃত্ত। হ্যাঁ, বৃত্ত এইটা। আর এইটাকে যখন আমরা এটা যখন আমাদের E=0 ছিল তখন বৃত্ত ছিল। যখন একটু বড় হয়েছে তখন আমাদের এটা ছড়ায় গেছে একটু। হ্যাঁ, কি বলে বৃত্ত থেকে একটু ছড়ায় গেছে আমাদের শেপটা। এন্ড যখন আমাদের 1 এর চেয়ে ছোট আমাদের উপবৃত্তের ক্ষেত্রে, যখন আমাদের এর মানটা বা উৎকেন্দ্রিকতার মানটা 1 হবে, তাহলে আর একটু বাড়বে না? বাড়লে তো আরো ছড়াবে। তখন আমরা যে এই জিনিসটা তখন হচ্ছে যে মনে করে এই সেটটা ফাটে যায়, এই সেটটা ফাটে, তখন দুইটা আলাদা হয়ে গেল, এইটা হচ্ছে আমাদের তখন পরাবৃত্ত হয়ে গেল। তখন হচ্ছে এর মানটা পাই আমরা 1। বুঝছো? পরাবৃত্ত। যখন সমান 0 ছিল তখন এই বৃত্ত একদম গোল গোল রানিং ছিল। বাট যখন আমাদের এর মানটা একটু বাড়লো তখন ছড়ায় যাওয়ার প্রবণতাটাও বাড়ে গেল, এর মানটা 0 থেকে 1 এর কাছাকাছি চলে গেল, এন্ড আমাদের জিনিসটা ছড়ায় গেল শেপটা। যখন আমাদের এইটা আরো বাড়ে 1 এ চলে গেল, 1 এর কাছাকাছি থেকে 1 এ চলে গেল, তখন আমাদের এইটা মনে করে যে আলাদা হয় আমাদের কি বলে পরাবৃত্ত হয়ে গেল। এরপরে আর অধিবৃত্তের ক্ষেত্রে শর্ত কি ছিল? এর মান 1 এর চেয়ে বড় হইতে হবে। 1 এর থেকে বড় 2 3 4 5 6 1.5 1.7 1.3 যে কোনোটা হইতে পারে। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের তখন দেখা যাবে যে এই যে আরো বেশি ছড়ায় যাবে। এখন এটাতে একটা, এদিকে আমাদের আরেকটা থাকবে, ওটা কেন থাকবে, দুই দিকে কেন থাকতেছে সেটা অধিবৃত্তের ক্লাসে ডিটেইলস আলোচনা হবে। আপাতত এটা জানা রাখো যে অধিবৃত্তের পরাবৃত্তের থেকে আরো বেশি ছড়ানো থাকবে, কারণ অধিবৃত্তের ইয়ার মানটা বেশি। এন্ড ক্লাসের শুরুতেই আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম না, যে দুইটা পরাবৃত্তকে এক জায়গায় উল্টা পাশে এক জায়গায় করলে একটা অধিবৃত্ত হবে কিনা? অবশ্যই হবে না। আপাতত আশা করি তুমি এতক্ষণ বুঝে গেছো। কারণ দেখো, আমাদের অধিবৃত্তে পরাবৃত্তে আমাদের এর মানটা 1, যেই পরিমাণ ছড়ায়, আমাদের অধিবৃত্তে এর মান 1 এর চেয়ে বড়, তার থেকে বেশি ছড়ায়। তো দুইটা পরাবৃত্তকে এক জায়গায় উল্টা পাশে একজন আরেকজনের বিপরীতে রাখলেও, যতই একজন আরেকজনের বিপরীতে রাখো, কখনো দুইটা পরাবৃত্ত থেকে একটা অধিবৃত্ত পাওয়া সম্ভব না। কারণ এর উৎকেন্দ্রিকতার মান আলাদা, ওদের ছড়ায় যাওয়ার প্রবণতা আলাদা, সবই আলাদা। সো দুইটা পরাবৃত্তকে কখনো একসাথে করলে আমরা একটা অধিবৃত্ত পাবো না। আশা করি বুঝতে পারছো। তো এইগুলো এতক্ষণ এই আলোচনাগুলো বেসিক্যালি ক্যারেক্টার বিল্ড আপ ছিল। হ্যাঁ, আমরা জাস্ট কনিকের বিভিন্ন প্রকারভেদের জাস্ট ক্যারেক্টারটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যে এগুলো আসলে দেখতে কিরকম হয়, বা এগুলো আমরা রিয়েল লাইফ থেকে কিভাবে বানাইতে পারি, বা রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয়, বা এই জিনিসগুলো আর কি রিয়েল লাইফে তুমি কেমনে দেখতে পাওয়া। আমরা জাস্ট এই ক্যারেক্টার বিল্ড আপে এতগুলো সময় ব্যয় করলাম। অ্যান্ড আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমি
পরাবৃত্ত, তারপর উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলোর উপর ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। মানে পরাবৃত্ত বিভিন্ন টাইপ, পরাবৃত্তের বিভিন্ন ফিগার। কনিকের একটা ম্যাজিক কি জানো, কনিক এই চ্যাপ্টারটা তো কোশ্চিনে যা চাইবে সেটা যদি একদম ঠিক করে ফিগারটা আঁকতে পারো না, তাহলেই তোমার 85 থেকে 90% ম্যাথ ডান। মানে প্রশ্নে যা চাইছে সেই অনুযায়ী যদি মনে করো তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি মনে করো যে একটা ফিগার আঁকতে পারো, একটা ফিগার যদি দাঁড় করাতে পারো, মানে পারফেক্ট যদি একটা ফিগার দাঁড় করাতে পারো, ফিগার আঁকতে পারাটা আসল জিনিস। মনে করো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রশ্নে যা চাইছে সেই অনুযায়ী যদি তুমি একদম পারফেক্টলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা ফিগার আঁকতে পারো, তাহলে তোমার ম্যাথ 80 থেকে 90% তোমার অলরেডি ডান। বুঝছো? কনিকের ম্যাথে ফিগারটাই আসল, ফিগারটাই ইম্পর্টেন্ট। ফিগারটা আঁকতে না পারলে ম্যাথ মেলানো খুবই কঠিন। আর ফিগারটা যদি ঠিকমতো আঁকে ফেলো, তাহলে খুবই অল্প সময়ে, অল্প কালিক খরচে এবং অল্প সময়ে, অল্প প্রেসারে তুমি ম্যাথটা খুব স্মুথলি শেষ করতে পারবে যদি ফিগারটা ঠিকমতো আঁকতে পারো। এরপরের দিন থেকে আলোচনায় যখন পরাবৃত্তের উপর ডিটেলস আলোচনা হবে, বা উপবৃত্তের উপর বা অধিবৃত্তের উপর ডিটেলস আলোচনাগুলোয় ফিগার আঁকার উপর আমরা বেশ ভালো মতন জোর দিব, যাতে তুমি ফিগার খুব ভালো মতো আঁকতে পারো। ফিগার আঁকতে না পারলে না কোনো কাজ নেই, কোনো লাভ হবে না এই কনিকের ম্যাথগুলোতে। বেসিক্যালি ফিগার আঁকতে পারা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই কনিকের ম্যাথগুলোতে বিশেষ করে। তো এরপরের দিনে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো ডিটেলস আলোচনা আমরা ফিগার আঁকা থেকে শুরু করে বিভিন্ন সব রকম টাইপেরই আমরা কি বলে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এই ভিডিওটাতে জাস্ট কনিকের বিভিন্ন প্রকারভেদের ক্যারেক্টার বিল্ড আপ করলাম। এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসলো, জিনিসগুলো দেখতে কিরকম, জিনিসগুলো রিয়েলিটি তুমি কোথেকে বের করতে পারো, এগুলা নিয়ে আমরা আপাতত আলোচনা করলাম। এরপরে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এগুলো নিয়ে ডেডিকেটেড ক্লাসগুলোতে এইগুলোর বিভিন্ন টাইপ এবং বিভিন্ন জায়গায় আসা বিভিন্ন ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অ্যান্ড ফিগার আঁকা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো। মানে ওগুলোতে আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এগুলো নিয়ে যা লাগবে এইচএসসি বা অ্যাডমিশন বলো এগুলাতে আসার মতো বা এগুলাতে অ্যান্সার করার মতো যা লাগবে সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।